নমস্কার সকলকে এন্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী। অনেকদিন পরে আমরা এই ভিডিওটা আপলোড করছি, বেশ গ্যাপ হয়ে গেল। তো সেই কারণে যেহেতু আমরা অনেকটা পিছিয়ে গেছি, তো তাই জন্য আমরা যেটা করব, সেপ্টেম্বরের মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো সেগুলো আমরা রেকর্ডেড ফর্মে প্রত্যেক দিন আপলোড করব এবং লাইভ ক্লাস করব অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো। ফলে তোমাদের সেপ্টেম্বরটাও হয়ে যাবে জাস্ট আর 4-5 দিনের মধ্যে, আর তারপর অক্টোবরটা যেমন লাইভ চলবে। ঠিক আছে? আর টেলিগ্রাম চ্যানেলে বোথ সেপ্টেম্বর এবং অক্টোবরের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ আমি শেয়ার করে দেবো। তো আজকে আমরা 20 আর 21 সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করছি এবং আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, ওয়্যার উইল মেঘা ইঞ্জিনিয়ারিং সেট আপ ইন্ডিয়াস ফার্স্ট প্রাইভেট সেক্টর স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ। যেহেতু এটা রেকর্ডেড ক্লাস, তো তোমাদের কাছে উত্তর দেওয়ার সুযোগ নেই, তো আমি কোয়েশ্চেন দেখিয়ে উত্তর সাথে সাথেই দিয়ে দেবো। সঠিক উত্তর হচ্ছে কর্ণাটকা। মেঘা ইঞ্জিনিয়ারিং সেটআপ রিসেন্টলি ভারতের প্রথম প্রাইভেট সেক্টর স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ সেট আপ করতে চলেছে কর্ণাটকের পদুর নামক একটি জায়গায়। এই প্রজেক্টটা সেখানে 2.5 মিলিয়ন টন আন্ডারগ্রাউন্ড ক্রুড অয়েল স্টোরেজ ক্যাভার্ন তৈরি করা হবে এই প্রজেক্টের আন্ডারে, এবং এটা বেসিক্যালি সিঙ্গেল পয়েন্ট মুরিং সিস্টেম থাকবে, পাইপলাইন্স থাকবে, যাতে ভারতের যে নেশন এনার্জি সিকিউরিটিকে রক্ষা করা যায়। তাহলে এটা ভারতের প্রথম প্রাইভেট সেক্টর স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ। মনে করা হচ্ছে যে 5 বছরের মধ্যে তারা এই ফ্যাসিলিটিটা শুরু করে দিতে পারবে, মানে অপারেশনাল করতে পারবে, এবং আগামী 60 বছর ধরে কিন্তু এটা অপারেশনাল কোনো রকম সমস্যা ছাড়া থাকবে। ঠিক আছে? Question number 2, Carlsberg Ridge, for which India recently received a license to explore for precious metals, is located in which region? তাহলে কার্লসবার্গ রিজ কোথায় অবস্থিত, যেখানে রিসেন্টলি ভারতবর্ষ প্রেসিয়াস খুব দামি যে মেটাল গুলো সেগুলোকে এক্সপ্লোর করার লাইসেন্স পেয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে ইন্ডিয়ান ওশেন। কার্লসবার্গ রিজ ভারত মহাসাগরে অবস্থিত। রিসেন্টলি ভারত একটা ডিপ সি এক্সপ্লোরেশন লাইসেন্স পেয়েছে এই কার্লসবার্গ রিচে, যেটা কিনা মনে করা হয় খুব দামি মূল্যবান মেটাল সেখানে আছে। সেই জায়গাটা এক্সপ্লোর করার লাইসেন্স ভারতবর্ষ পেয়েছে। এটা ভারতীয় মহাসাগরে অবস্থিত, স্পেশালি অ্যারাবিয়ান সি এবং নর্থ ওয়েস্ট ইন্ডিয়ান ওশেনে কিন্তু এই জায়গাটা অবস্থিত। 3 লাখ স্কোয়ার কিলোমিটার এরিয়া forms a boundary between Indian এবং Arabian tectonic plate. এই যে রিচটা, এইটা it is rich in polymetallic sulfur nodules, যার মধ্যে ম্যাঙ্গানিজ আছে, কোবাল্ট আছে, নিকেল আছে, কপার আছে, এবং এই জায়গাটা এক্সপ্লোর কিন্তু ভারতবর্ষ এবার করতে পারবে। India secured the first global license from International Seabed Authority। ইন্টারন্যাশনাল সিবেড অথরিটির তরফ থেকে কিন্তু এই জায়গায় ডিপ সি মিনারেল এক্সপ্লোর করার প্রথমবারের জন্য ভারতবর্ষ কিন্তু লাইসেন্স পেল। ঠিক আছে? এটা হচ্ছে দেখুন এই জায়গাটাতে, এটা ইন্ডিয়ান ওশেনের এই জায়গাটাতে কিন্তু মেনলি কার্লসবার্গ রিজ অবস্থিত। ঠিক আছে? Where have India and FAO collaborated to develop ওয়ার্ল্ড ক্লাস ব্লু পোর্ট ফর সাস্টেনেবল ফিশারি? ভারতবর্ষ এবং ফুড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অর্গানাইজেশনের তরফ থেকে রিসেন্টলি কোথায় তারা কোলাবোরেশন করে ওয়ার্ল্ড ক্লাস ব্লু পোর্ট সাস্টেনেবল ফিশারির জন্য ডেভেলপ করার কথা ভাবছে? এই 4টে অপশনের মধ্যে কোথায়? দেখা যাক সঠিক উত্তর। বোথ অফ দ্য অ্যাবভ। বোথ অফ দ্য অ্যাবভ ভুল হচ্ছে, এইখানে অল অফ দ্য অ্যাবভ হবে। ঠিক আছে? এটা নয়, বোথ হবে না, ইট উইল বি অল অফ দি অ্যাবভ। ইন্ডিয়া এবং ফুড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অর্গানাইজেশন তারা রিসেন্টলি কোলাবোরেশন করেছে যে তারা ব্লু পোর্ট ডেভেলপ করবে 3টে পাইলট লোকেশনে। কোন কোন জায়গা? ওয়ানাক ওয়াড়া দিউতে অবস্থিত, ওয়ানাক অনেক জায়গা ডাব্লিউ ওয়ানাকও দেখবে, করাইকল পুদুচেরিতে অবস্থিত, এবং
জাখাউ গুজরাটে অবস্থিত। এই তিনটে জায়গায় পাইলট প্রজেক্টে কিন্তু ব্লু পোর্ট ডেভেলপ করা হবে। এই প্রজেক্টটা ইনভলভ করছে ইমপ্লিমেন্টিং স্মার্ট টেকনোলজিস, যেমন ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, 5G, ইন্টারনেট অফ থিংস ডিভাইসেস, ডিজিটাল প্ল্যাটফর্ম পোর্ট গুলোতে ডেভেলপ করা হবে, যাতে পোর্টের অ্যাক্টিভনেস বা এনহ্যান্সমেন্ট, ডিজিটাল এনহ্যান্সমেন্ট বাড়তে পারে। এই ইনিশিয়েটিভটা এছাড়া এমফাসাইজ করবে ইকো ফ্রেন্ডলি ফিচারকে, যেমন রেন ওয়াটার হারভেস্ট কি করে ব্যবহার করা যায় পোর্টগুলোতে, এনার্জি এফিশিয়েন্ট লাইটিং, ইলেকট্রিক পাওয়ার ইকুইপমেন্ট, রোবাস্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এগুলোও কিন্তু এই পোর্টগুলোতে ডেভেলপ করা হবে। ঠিক আছে। Which state government has announced the Namo Garden scheme on PM Modi's 75th birthday? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 17ই সেপ্টেম্বর তার 75তম জন্মদিন পালন করেছেন এই বছর। তো সেই উদ্দেশ্যে কোন রাজ্যের তরফ থেকে নমো গার্ডেন নামক একটা স্কিম লঞ্চ করা হয়েছিল? চলো, সঠিক উত্তর ইস মহারাষ্ট্র। মহারাষ্ট্র গভর্নমেন্ট কিন্তু দুটো জিনিস ঘোষণা করেছে 17ই সেপ্টেম্বর, একটা হচ্ছে নমো গার্ডেন এবং একটা হচ্ছে নমো ট্যুরিজম স্কিল প্রোগ্রাম। নমো গার্ডেন ডেভেলপ করা হচ্ছে টোটাল 394টা মিউনিসিপাল কাউন্সিলে এবং নগর পঞ্চায়েতে। টোটাল বাজেট হচ্ছে 394 কোটি। পার সিভিক বডি 1 কোটি করে দেওয়া হবে, যে তারা প্রত্যেক সিভিক বডি বা আরবান বডিতে একটা গার্ডেন তৈরি করা হবে, নমো গার্ডেন। আর নমো ট্যুরিজম স্কিল প্রোগ্রাম হচ্ছে এই স্কিল প্রোগ্রামের আন্ডারে 7500 প্রায় লোকাল ইউথকে ট্যুরিজম, হসপিটালিটি এই বিষয়ে তাদের ট্রেনিং দেওয়া হবে। এবং এই যে নমো ট্যুরিজম ইনফরমেশন অ্যান্ড ফ্যাসিলিটেশন সেন্টার গুলো প্রায় বিভিন্ন যে হেরিটেজ আছে, হেরিটেজ সেন্টার গুলো আছে মহারাষ্ট্রতে, যেমন রায়গড়, প্রতাপগড়, শিবনেরি, সালহের ফোর্ট, মেঘদূত বাংলো, মুম্বাই, সেই সমস্ত জায়গাতেই মেনলি ইউথদের সিলেক্ট করা হবে এবং তাদেরকে কিন্তু হসপিটালিটির জন্য ট্রেনিং দেওয়া হবে। ঠিক আছে। The Eagle in the Arm initiative to train every soldier in drone uses has been launched by whom? Eagle in the Arm নামক একটি ইনিশিয়েটিভ, যাতে প্রত্যেক সোলজারকে ড্রোন কিভাবে ইউজ করতে হয়, কি করে ড্রোন চালাতে হয় সেই ট্রেনিং দেওয়া যেতে পারে, সেটা কার তরফ থেকে লঞ্চ করা হয়েছে রিসেন্টলি? সঠিক উত্তর একদম, ইট ইজ ইন্ডিয়ান আর্মি। অ্যাকচুয়ালি বেসিক্যালি তোমরা এখন জানো ড্রোন সব ক্ষেত্রে ব্যবহার করা হয়, সার্ভেইলেন্সের ক্ষেত্রে, কোনো মেডিকেল জিনিস পাঠানোর ক্ষেত্রে বা নজর রাখার জন্য বর্ডার এরিয়াতে ব্যবহার করা হচ্ছে। সেই কারণে ড্রোন ব্যবহার যাতে ভারতীয় আর্মির প্রত্যেকটি সোলজার যাতে ড্রোনের ব্যবহার জানে, সেই কারণে কিন্তু এই ইগল ইন দা আর্ম ইনিশিয়েটিভ ইন্ডিয়ান আর্মির তরফ থেকে লঞ্চ করা হয়েছে। এবং এর প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক আর্মি পার্সোনালকে কিন্তু ড্রোনের ট্রেনিং দেওয়া, এবং যে সমস্ত একাডেমিক্স গুলো আছে ইন্ডিয়ান আর্মির, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ইনফ্যান্ট্রি স্কুল, অফিসার্স ট্রেনিং একাডেমি, প্রত্যেকটা জায়গায় কিন্তু ড্রোন সেন্টার খোলা হয়েছে, যাতে সেখানে ইন্ডিয়ান আর্মি পার্সোনালরা ড্রোন অপারেটিভ ট্রেনিং দিতে পারে। ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসাডর অফ ইন্ডিয়াস ফার্স্ট আর্চারি প্রিমিয়ার লিগ? ভারতের প্রথম আর্চারি প্রিমিয়ার লিগ যেটা হতে চলেছে, তার ব্র্যান্ড অ্যাম্বাসাডর রিসেন্টলি কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? চলো, একদম সঠিক উত্তর, সেটা হচ্ছে তেলেগু সুপারস্টার যদি বলিস রামচরণ, তাকেই কিন্তু ভারতের প্রথম যে আর্চারি প্রিমিয়ার লিগ হতে চলেছে তার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। এবং এটা রিসেন্টলি 2 অক্টোবর যে লঞ্চ হয়েছে ভারতের প্রথম আর্চারি প্রিমিয়ার লিগের এপিএল, সেখানেই কিন্তু উনি উপস্থিত ছিলেন। এবং 2025-এর যে আর্চারি প্রিমিয়ার লিগ, ভারতের প্রথম আর্চার প্রিমিয়ার লিগ, এখানে টোটাল যদি বলি 2 অক্টোবর থেকে 12 অক্টোবর অব্দি
চলবে খেলা। টোটাল 6টা টিম এখানে পার্টিসিপেট করছে এবং তোমরা জানো আর্চারি সাধারণত হচ্ছে ভারতের একটা আহ ইন্ডিয়ান যে প্রাগৈতিহাসিক যে যুগ আছে, ঐতিহাসিক যুগ আছে, আহ কি বলবো, আহ আদি আদি মধ্যযুগীয় ভারত, আহ বা প্রত্নতাত্ত্বিক ভারত, বিশেষ করে মধ্যযুগীয় ভারতে যে সমস্ত রাজারা ছিলেন বা সেই সমস্ত রাজারা কিন্তু এই তীর ধনুকের সাথে খুব বেশি তারা অ্যাটাচ ছিল। সেই কারণে 6টা টিম আছে, তার নামগুলো কিন্তু সেভাবেই রাখা হয়েছে, যেমন পৃথ্বীরাজ যোদ্ধাস, কাকতীয় নাইটস, মাইটি মারাঠাস, রাজপুতানা রয়্যালস, চেরো আর্চার্স এবং চোলা চিফস। টোটাল এই লিগে টোটাল 36 জন ইন্ডিয়ান আর্চার পার্টিসিপেট করবে, 12 জন ফরেন আর্চার পার্টিসিপেট করবে এবং তাদেরকে 6টা টিমের মধ্যে ডিভাইড করা হয়েছে। 7 নম্বর প্রশ্ন, India's first national policy on geothermal energy has been launched by whom? চলো, একদম কারেক্ট আনসার দিয়েছো সকলে। ইট ইজ মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। ভারতের প্রথম পলিসি মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জির তরফ থেকে তৈরি করা হলো এবং এর প্রধান উদ্দেশ্য কি? টু হারনেস জিওথার্মাল এনার্জি, যেটা কিনা তোমরা জানো যে রিনিউয়েবল এনার্জির একটা অন্যতম প্রধান সোর্স। এই যে ইনিশিয়েটিভটা, রিনিউয়েবল এনার্জি ব্যবহার করার ক্ষেত্রে আমাদের প্রধান উদ্দেশ্য কি? যাতে সেটা ইকো ফ্রেন্ডলি হয়, এনার্জি সাশ্রয় করতে পারি, প্লাস সেটা পরিবেশের পক্ষে ভালো, মানে স্বাস্থ্যকর, তাই তো? জিওথার্মাল এনার্জি বেসিক্যালি কি? ইট ইজ দ্য হিট স্টোরড আন্ডার দ্য আর্থ সারফেস। সেই হিটটাকে জিওথার্মাল এনার্জিতে কিন্তু কনভার্ট করা হয়। Ahmednagar railway station, now renamed as Ahilyanagar railway station, is located in which Indian state? কোন রাজ্যে এই আহিল্যানগর রেলওয়ে স্টেশন অবস্থিত? একদম কারেক্ট আনসার, ইট ইজ মহারাষ্ট্র। মহারাষ্ট্রের যে অহিল্যানগর রেলওয়ে স্টেশন, যেটা আগে আহমেদনগর রেলওয়ে স্টেশন হিসেবে পরিচিত ছিল, সেটা বেসিক্যালি রিনেমিং করা হয়েছে অহিল্যানগর হিসাবে এবং ইট ইজ আ ট্রিবিউট টু দ্য লিগাসি অফ লোকমাতা অহিল্যাবাই হোলকার, যিনি ভারতীয় ইতিহাসে একজন খুবই অত্যন্ত প্রমিনেন্ট ফিগার ছিলেন। তার উদ্দেশ্যেই কিন্তু এই নামকরণটি করা হয়েছে। ঠিক আছে, question number 9, which country declared 17 September as a national mourning day? রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে কোন দেশ 17 সেপ্টেম্বরটাকে ঘোষণা করেছিল? চল, ইট ইজ নেপাল। একদম সঠিক উত্তর, নেপাল। নেপাল যে জেনজি জেনারেশনের জন্য যে প্রোটেস্ট এবং তার ফলে নেপালে একটা খুব মানে একটা কি বলবো, অরাজকতা তৈরি হয়েছিল এবং তার জন্য অনেক মানুষ মারা গেছেন। সেই মানুষদের জন্যই বর্তমানে নেপালে যে গভর্নমেন্ট, তারা এই 17 সেপ্টেম্বর দিনটিকে কিন্তু রাষ্ট্রীয় শোক হিসেবে ঘোষণা করা ছিল। বিভিন্ন দেশে নেপালি এম্বাসিস গুলো সেদিন বন্ধ ছিল এবং যে সমস্ত মিশন আছে নেপালি মিশন, সেখানে কিন্তু তাদের ফ্ল্যাগ যেটা, সেটা হাফ মাস্ট অবস্থায় কিন্তু ছিল। Recently, who has been appointed as India's new ambassador to South Korea? সাউথ কোরিয়ায় ভারতের নতুন অ্যাম্বাসাডার হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হলো?
ইট ইজ একদম গৌরাঙ্গলাল দাস। গৌরাঙ্গলাল দাসকে কিন্তু রিসেন্টলি রিপাবলিক অফ কোরিয়া অ্যাপয়েন্ট করা হলো, সাউথ কোরিয়া, 17ই সেপ্টেম্বর থেকে। উনি অমিত কুমারের জায়গায় জয়েন করতে চলেছেন। এর আগে উনি কিন্তু জয়েন্ট সেক্রেটারি ফর ইস্ট এশিয়া ডিভিশন, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে কর্মরত ছিলেন। 11 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল ইকুয়াল পে ডে 2025 আমরা কোন দিন অবজার্ভ করেছি বা করছি? ইন্টারন্যাশনাল ইকুয়াল পে ডে মানে জেন্ডার নির্বিশেষে একই কাজের জন্য মহিলাকে পুরুষকে যতটা পেমেন্ট দেওয়া হয় মহিলাকে সেম পেমেন্ট দেওয়া হবে। এটা তুমি আমি ভাবছি যে এটা তো হয়, কিন্তু না, সব জায়গায় এটা হয় না। সেই কারণেই কিন্তু এই আন্তর্জাতিক দিবসটা অবজারভেন্স, যাতে এইটা সব জায়গায় হয়। তুমি ভাবো তো, যে কোনো একটা অফিসে তুমি চাকরি করছো, সেই চাকরি একই কাজ করছো, তুমি একই সময়ে ঢুকছো, একই লোড নিচ্ছ, একই সময় অফিস থেকে বেরোচ্ছ, কিন্তু তোমার জায়গায় কোনো পুরুষ যদি কাজ করছে, সেই জায়গায় সে তোমার থেকে বেশি স্যালারি পাচ্ছে, আর তুমি মহিলা হয়ে জাস্ট বিকজ অফ ইয়োর জেন্ডার তুমি কম স্যালারি পাচ্ছ। হ্যাঁ, একটু অস্বাভাবিক লাগছে তো, বাট এটা বাস্তব, বহু জায়গায় এখন এটাই হয়। তো এটা 18ই সেপ্টেম্বর আমরা ইন্টারন্যাশনাল ইকুয়াল পে ডে অবজার্ভ করি। তার প্রধান উদ্দেশ্যই টু রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য persistent gender pay gap and to reaffirm the global commitment to equal pay for work of equal value. এই দিনটা is an integral part of the United Nations Sustainable Development Goal SDG, যেটা particularly Sustainable Development Goal যে 5 নম্বর, যেটা জেন্ডার ইকুয়ালিটিকে কনফার্ম করে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 8 নম্বর, যেটা ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথকে বোঝায়। ঠিক আছে? Which Indian state announced a rupees 1000 monthly allowance for unemployed graduates? যে সমস্ত ইয়ং ছেলে বা মেয়ে গ্রাজুয়েট হয়েছে কিন্তু এখনো আনএমপ্লয়েড আছে, তাদের জন্য 1000 টাকা মান্থলি অ্যালাওয়েন্স রিসেন্টলি কোন রাজ্য ডিক্লেয়ার করেছে? খুব ইজি ওয়ান, কারণ এইগুলো সাধারণত আমাদের ভারতবর্ষে এই সমস্ত স্টান্ট গুলো ভোটের আগেই হয়, তাই না? মানে যেখানে ভোট হওয়ার আছে, এমসিসি মডেল কোড অফ কন্ডাক্ট ডিক্লেয়ার হয়ে যাওয়ার পর তো আর হয় না, ভোট ডিক্লেয়ার হয়ে যাওয়ার পর, কিন্তু এই জন্য ভোটের আগে এই সমস্ত পাবলিসিটি স্টান্ট গুলো হয়, এবং সেই কারণেই সঠিক উত্তর হচ্ছে বিহার। বিহারে ভোট অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, তোমরা জানো। বিহারের চিফ মিনিস্টার শ্রী নীতিশ কুমার অ্যানাউন্স করেছেন যে 1000 টাকা মান্থলি অ্যালাওয়েন্স আনএমপ্লয়েড গ্রাজুয়েট, যাদের বয়স 20 থেকে 25 বছর, গ্রাজুয়েট হয়ে গেছে কিন্তু চাকরি পায়নি, তাদেরকে দেওয়া হবে। এটা চিফ মিনিস্টারের যে সেলফ হেল্প অ্যালাওয়েন্স স্কিম আছে, যার আন্ডারে প্রায় 7 জন নিশ্চয় প্রোগ্রাম আছে, সেখান তার একটা ইন্টিগ্রাল পার্ট এটা। এর আগে কিন্তু শুধুমাত্র এই স্কিমে কভার করা হতো তাদের যারা ইন্টারমিডিয়েট পাস, মানে যারা ক্লাস 12 পাস কিন্তু কোনো চাকরি পাচ্ছে না, তাদের জন্য। এখন কিন্তু এখানে গ্রাজুয়েটদেরও অ্যালাউ করা হবে, যে কোনো গ্রাজুয়েট পার্সন যে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, যার বয়স 20 থেকে 25 বছর, কিন্তু সে কোনো চাকরি পায়নি, এমন ব্যক্তিকে 2 বছর ধরে কিন্তু এই অ্যালাউয়েন্সটা দেওয়ার কথা বলা হচ্ছে। ঠিক আছে, চল question number 13, Minister of Information and Technology Ashwini Vaishnaw announced plans to establish over how many data labs across India as part of the India AI mission? ভারতের যে AI মিশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিশন, তার আন্ডারে ইউনিয়ন ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি মিনিস্টার বলেছে যে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় প্রায় 500টা ডেটা সেন্টার তৈরি করা হবে, 500 ডেটা ল্যাবস তৈরি করা হবে। এটা বিভিন্ন ভারতের বিভিন্ন ডিস্ট্রিক্টে তৈরি করা হবে, যেখানে নর্থ ইস্টও আছে, উত্তরবঙ্গ, নর্থ ইন্ডিয়া আছে, সাউথ ইন্ডিয়া, সেন্ট্রাল ইন্ডিয়া, ইস্ট ওয়েস্ট সমস্ত ইন্ডিয়া আছে, এবং এটা ভারতের যে ইন্ডিয়া এআই ফিউচার স্কিল ইনিশিয়েটিভ তার একটা পার্ট। এটা বেসিক্যালি তোমরা জানো যে ইন ফিউচার, আজ থেকে 4 বছর 5 বছর পরে এআই উইল টেক আপ এভরিথিং। সেই জন্য এই মিশনের জন্য ভারত যাতে সেক্ষেত্রে পিছিয়ে না পড়ে, তার জন্য প্রায় 10,300 কোটি টাকার বাজেট রাখা হয়েছে এই ল্যাবগুলো তৈরি করার জন্য, এবং এটা ফোকাস করা হচ্ছে অন বিল্ডিং
সভারেন এআই ক্যাপাবিলিটিস, ইনফ্রাস্ট্রাকচার, ট্যালেন্ট। যা 8টা কোম্পানি এখনো অব্দি এই ল্যাবগুলো তৈরি করা হবে, তার মধ্যে টেক মাহিন্দ্রা আছে, ফ্র্যাক্টাল অ্যানালিটিক্স আছে, টোটাল যে কোম্পানিগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে এই ল্যাবগুলো তৈরি করবে। ঠিক আছে, 14 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দি র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য ডিজিটাল নোম্যাড রিপোর্ট 2025? ডিজিটাল নোম্যাড রিপোর্ট 2025-এ ভারতের র্যাঙ্ক কত? চলো, ইট ইজ একদম ইট ইজ 38। ডিজিটাল নোম্যাডটা আগে কি, বিষয়টা কি জানতে হবে তো, তাই তো? Digital nomadism is a lifestyle where people work remotely using technology while traveling to different countries or cities. মানে ডিজিটাল নোম্যাড মানে যারা এদিক ওদিক ঘুরে বেড়ায় এবং এদিক ওদিক ঘুরে বেরিয়ে যারা টেকনোলজিকে ইউজ করে, দ্যাট ইজ ডিজিটাল নোম্যাড। যারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করে, সেটা ফুড ব্লগার হতে পারে, আহ যে কোনো, যারা বিভিন্ন জায়গায় কাজের সূত্রে যায় সেই কিন্তু ডিজিটাল ডেটা ইউজ করে, ডিজিটাল টেকনোলজি ইউজ করে, সেই সমস্ত ব্যক্তিরা হতে পারে। বিভিন্ন শহর, বিভিন্ন রাজ্যে যায়, বিভিন্ন দেশে যায়, তাদেরকে ডিজিটাল নোম্যাড বলা হচ্ছে। ইট ইজ আ টাইপ অফ লাইফস্টাইল। সেই ডিজিটাল নোম্যাডিজমের নিরিখে ভারতের স্থান হচ্ছে ওভারঅল 38, এবং ইন্ডিয়া ইজ কনসিডার্ড অ্যাজ দি মোস্ট অ্যাফোর্ডেবল কান্ট্রি ফর ডিজিটাল নোম্যাডস। কারণ ভারতে কিন্তু বেসিক্যালি একজন ডিজিটাল নোম্যাড ইউএসএ তে গিয়ে যত খরচা করে যেভাবে সে লাইফস্টাইল করবে, সেই খরচায় ভারতে সে অনেক ভালো লাইফস্টাইল লিড করতে পারে। গ্লোবাল ডিজিটাল নোম্যাড রিপোর্ট 2025, যেটা গ্লোবাল সিটিজেন সলিউশনের তরফ থেকে বানানো হয়েছে, এবং সেখানে 64টা কান্ট্রিকে 15টা ইন্ডিকেটরের নিরিখে র্যাঙ্কিং করা হয়েছে। সেখানে ভারতের স্থান 38। টপ 3 কান্ট্রিজ হচ্ছে স্পেন, নেদারল্যান্ডস এবং উরুগুয়ে। ঠিক আছে, question number 15, 15, which is the first union territory to achieve zero maternal mortality? মানে ডেলিভারির সময় মৃত্যু, এটাকে বলা হয় মর্টালিটি রেট। তো সেই কোন ইউনিয়ন টেরিটরিতে লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে একটাও মর্টালিটি ঘটেনি, ম্যাটারনাল মর্টালিটি ঘটেনি? সো ইট ইজ পুডুচেরি। সঠিক উত্তর পুডুচেরি প্রথম ইউনিয়ন টেরিটরি ভারতে যারা কিনা একটা মাইলস্টোন অ্যাচিভ করেছে। 2025 সেপ্টেম্বরে তারা ঘোষণা করেছে যে 2024-25 যে পিরিয়ড, সেখানে একটাও ম্যাটারনাল মর্টালিটি কেস ঘটেনি। ইট ইজ অ্যাচিভমেন্ট আমার মনে হয় ফর ইন্ডিয়া, মানে শুধু পুডুচেরি বলবো না, ইট ইজ অ্যাচিভমেন্ট ফর পুডুচেরি অ্যান্ড ইন্ডিয়া। লেফটেন্যান্ট গভর্নর কে কৈলাসনাথন অ্যানাউন্স করেছে এটা। মেগা ওমেন হেলথ ফেস্টিভ্যাল যেটা অনুষ্ঠিত হচ্ছিল ওখানে, স্বাস্থ নারী সশক্ত পরিবার অভিযান পুডুচেরিতে, সেখানে ঘোষণা করেছেন ওখানকার লেফটেন্যান্ট গভর্নর। প্রায় 62,000 ইয়াং ওমেনকে কিন্তু স্ক্রিন করা হয়েছে, ট্রিট করা হয়েছে, অ্যানিমিক ছিল যারা হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে পুডুচেরির। হেলথ ক্যাম্পস করা হয়েছে, নিউট্রিশন কিট দেওয়া হয়েছে, ডিস্ট্রিবিউট করা হয়েছে প্রায় 1 বছর বা তার আগের সময় থেকে, যার রেজাল্ট হচ্ছে এইটা, দ্যাট ইজ জিরো মর্টালিটি, ম্যাটারনাল মর্টালিটি ইন লাস্ট 1 year. Who received the Face of India award at the Busan Film Festival? Busan Film Festival এ Face of India award কে পেয়েছে? Face of Asia award, sorry. সো ইট ইজ হুমা কুরেশি, বলিউড অ্যাক্টর। তোমরা অনেকেই এনার নিশ্চয়ই বিভিন্ন সিনেমা দেখেছো। 2025-এ বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল উনি ফেস অফ এশিয়া অ্যাওয়ার্ড রিসিভ করেছে। ওনাকে ফেলিসিটেট করা হয়েছে উইথ ম্যারি ক্লিয়ার এশিয়া স্টার অ্যাওয়ার্ড সেরেমনিতে। ওনার যে কন্ট্রিবিউশন টু সিনেমা, ইন্ডিয়ান সিনেমা, তার জন্যই এই অ্যাওয়ার্ডটা ওনাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, with whom has Vietnam National University signed an agreement for research and artificial intelligence? ভিয়েতনাম ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, এর মধ্যে কোন আইআইটির সাথে রিসার্চ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে একটা এগ্রিমেন্ট সাইন করেছে? ইট ইজ আইআইটি কানপুর। আইআইটি কানপুর ভিয়েতনাম ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে একটা মৌ সাইন করেছে, যেখানে রিসার্চ কোলাবোরেশন করা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, মেডিকেল টেকনোলজি ক্ষেত্রে, এডুকেশন, স্মার্ট সিটি, ড্রোন টেকনোলজি,
যেটা কিনা ভারত এবং ভিয়েতনামের একাডেমিক পার্টনারশিপের ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ। এখানে ফ্যাসিলিটেট করা হবে জয়েন্ট রিসার্চ এবং একাডেমিক এক্সচেঞ্জকে, প্রমোট করা হবে সায়েন্টিফিক ডেভেলপমেন্ট, সোশিও ইকোনমিক নিড অফ বোথ নেশনকে মাথায় রেখে, এনাবেল করা হবে স্টুডেন্ট অ্যান্ড ফ্যাকাল্টি মোবিলিটি ফর ট্রেনিং, যাতে এই দেশের স্টুডেন্টরা ওখানে যায়, ওখান থেকে এখানে আসে, foster innovation through shared infrastructure and resources. Question number 18. Who has become the first Indian to reach 100 T20 international wicket? প্রথম ভারতীয় যে কিনা T20 ইন্টারন্যাশনালের ক্ষেত্রে 100 উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন? It is Arshdeep Singh. Arshdeep Singh ইনি আরশদীপ সিং রিসেন্টলি যে ফাইনাল গ্রুপ গেম ছিল 2025 এশিয়া কাপে ওমানের এগেনস্টে কিন্তু 100টা উইকেট নিলেন উনি। এটা T20 ইন্টারন্যাশনালের ক্ষেত্রে এর আগে কেউ 100টা উইকেট নেয়নি। এক্ষেত্রে আমরা এটা ডেটা শেয়ার করেছি যে ফার্স্ট টু রিচ 100 উইকেটস ফর ইন্ডিয়া এনারা তিনজন টেস্ট, ওয়ানডে ইন্টারন্যাশনাল এবং T20 ফরম্যাটে প্রথম 100টা উইকেট নিয়েছেন। বিনোদ মানকাট 23টা ম্যাচে 23টা টেস্ট খেলে 100টা উইকেট নিয়েছিলেন ভারতবর্ষের জন্য। টেস্টে হি ওয়াজ দ্য ফার্স্ট টু টেক 100 উইকেটস। ওয়ানডে ইন্টারন্যাশনালের ক্ষেত্রে কপিল দেব 77টা ম্যাচ খেলে 100টা উইকেট নিয়েছেন। আর T20 ক্ষেত্রে অর্শদীপ সিং 64টা ম্যাচ খেলে 100টা উইকেট নিয়েছেন। তিনটে ডেটাই মনে রেখো, ইম্পর্টেন্ট। হু টপস দি লিস্ট অফ টপ 10 happiest cities in the world in the year 2025? 2025-এ 10টা সব থেকে খুশি দেশের মধ্যে টপ করেছে কোন শহরটি? দেশ না, শহর অ্যাকচুয়ালি। সো কারেক্ট আনসার হচ্ছে কোপেনহেগেন। কোপেনহেগেন ডেনমার্কে অবস্থিত শহর। তারা কিন্তু হ্যাপি সিটি ইন্ডেক্স 2025-এ প্রথম স্থানাধিকারী। স্ট্রং এনভায়রনমেন্টাল পারফরমেন্স, সিটিজেন এঙ্গেজমেন্টের ক্ষেত্রে মেনলি অ্যাচিভমেন্ট হয়েছে। সিঙ্গাপুর, যদি এশিয়ার ক্ষেত্রে বলি, সিঙ্গাপুর থার্ড পজিশনে আছে ওভারঅল 10 জনের মধ্যে। আর এছাড়া এই যে ইন্ডেক্সিংটা এটা করা হয়েছে আরবান সাস্টেইনেবিলিটি, হেলথ কেয়ার, মোবিলিটি, গভর্নেন্সের উপর বেস করে। টপ যে 10টা দেশ তারা হচ্ছে কোপেনহেগেন ডেনমার্কে, জুরিক সুইজারল্যান্ডে, সিঙ্গাপুরে সিঙ্গাপুর, আরহাস অফ ডেনমার্ক, আন্তওয়ের্প বেলজিয়ামের, স্টকহোম সুইডেনের, তাইপেই তাইওয়ানের, জার্মানির মিউনিক এবং নেদারল্যান্ডসের রটারডাম। কোয়েশ্চেন নাম্বার 20. When was International Red Panda Day celebrated? আন্তর্জাতিক রেড পান্ডা ডে আমরা কোন দিন অবজার্ভ করি বা সেলিব্রেট করি? আন্তর্জাতিক রেড পান্ডা ডে। রেড পান্ডা এমন প্রজাতি যেটা মেইনলি এই ভারত, নেপাল, ভুটান এই কন্টিনেন্টে পাওয়া যায়। সাধারণত আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট পান্ডা দেখি, কুংফু পান্ডা সিরিজ সবাই দেখেছো, আশা করছি তোমরা জানো। কিন্তু এরকম রেড কিউট পান্ডা যাকে অনেকটা শিয়ালের মতো দেখতে, সেটা কিন্তু সাধারণত ইস্টার্ন হিমালয়াতে দেখতে পাওয়া যায়, নেপাল, ইন্ডিয়া, ভুটান, মায়ানমার এবং চায়না রিজিয়নে। 2025-এ এই দিনটা অবজার্ভ করা হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবার। এই বছর এই দিনটা 20th সেপ্টেম্বরে পড়েছে। অবভিয়াসলি এইটা একটা এন্ডেঞ্জার্ড স্পিসিস। বর্তমানে প্রায় 10,000-এরও কম রেড পান্ডা প্রজাতি মানে আছে বেঁচে। এন্ডেঞ্জার্ড স্পিসিসটাকে রক্ষা করার জন্যই দিনটার অবজারভেন্স। এটা একটা বিড়ালের মতো এর সাইজ, কিন্তু অনেকটা আগে মানে বিড়ালের মতো সাইজ হলো, দেখতে লাগে শিয়ালের মতো। Who has been appointed as the new Director General of the CISF? CISF এর নতুন ডাইরেক্টর জেনারেল কাকে করা হয়েছে? সো ইট ইজ প্রবীর রঞ্জন, CISF এর নতুন ডাইরেক্টর জেনারেল। সেম কোয়েশ্চেন একটা নেক্সট আছে, ITBP এর নতুন ডাইরেক্টর জেনারেল কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? নামটা কিন্তু অনেকটা একই রকম, প্রবীণ কুমার, IPS অফিসার 1993 ব্যাচে, ওনাকে কিন্তু ITBP ডাইরেক্টর জেনারেল হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। Which film has been selected to represent India in the Best International Feature Film category at the Oscar 2026? 2026-এ
অস্কারের জন্য ভারতের তরফ থেকে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে কোন সিনেমাকে পাঠানো হলো? দ্যাট ইজ হোম বাউন্ড। নীরজ ভাওয়ানের হিন্দি ফিল্ম, ডাইরেক্টেড হিন্দি ফিল্ম হোম বাউন্ড কে কিন্তু বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে ভারতের তরফ থেকে পাঠানো হয়েছে। On which date is the International Day of Peace 2025 observed globally? International Day of Peace. So correct answer is 21শে সেপ্টেম্বর। 21 সেপ্টেম্বর আমরা সাধারণত সারা বিশ্বে যাতে শান্তি বজায় রাখা হয়, বিশেষ করে মানুষের মধ্যে, নেশনের মধ্যে, সেই জন্য এই দিনটার অবজারভেন্স। 2025 সালের থিম অ্যাক্ট নাও ফর আ পিসফুল ওয়ার্ল্ড। ডেটা এবং থিমটা মনে রেখো, ইট ইজ ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড অ্যালজাইমার ডে আমরা কোন দিন অবজার্ভ করে থাকি? ওয়ার্ল্ড অ্যালজাইমার ডে, অ্যালজাইমার এই রোগটার উপর, এটা মেনলি, এই রোগটা এমন রোগ, এটা ডিমেনশিয়ার একটা অ্যাডভান্সড ভার্সন। ডিমেনশিয়া মানে ভুলে যাওয়া, নিউরোলজিক্যাল সমস্যা, ভুলে যায়, ছোটখাটো জিনিস ভুলে যায়। অ্যালজাইমার ইজ কি বলবো, আরেক ধাপ এগিয়ে ডিমেনশিয়ার। বিভিন্ন সিনেমায় আমরা অ্যালজাইমার রোগটার ব্যবহার দেখি, যেমন ধরো ব্ল্যাক, রিসেন্টলি যদি বলো সাইয়ারা, যেটা নিয়ে তোমরা বেসিক্যালি ইয়াং জেনারেশন ইজ ম্যাড অফ সাইয়ারা, তো সেখানেও এই অ্যালজাইমার সিনেমার উল্লেখ, রোগটার বেশ প্রভাব আমরা দেখেছি। সো এই দিনটা, এই অ্যালজাইমার এমন একটা ডিজিজ যেখানে বেসিক্যালি তুমি তোমার কন্ট্রোলে থাকবে না, তুমি লোকজনকে চিনবে না, সকলকে ভুলে যাবে। তো এই জন্য এই রোগটা এমন একটা রোগ যেখানে অ্যাওয়ারনেস ইজ দ্য মেইন থিং। সো প্রত্যেক বছর 21শে সেপ্টেম্বর এই দিনটা অবজার্ভ করা হয়, ওয়ার্ল্ড অ্যালজাইমার ডে। গ্লোবাল অবজারভেন্স, গ্লোবাল অ্যাওয়ারনেস খুব দরকার। 2025 সালে দিনটার থিম হচ্ছে আস্ক অ্যাবাউট ডিমেনশিয়া, আস্ক অ্যাবাউট অ্যালজাইমার। ঠিক আছে। What is the name of India's first indigenous multi-stage malaria vaccine? ভারতের প্রথম ভারতীয় পদ্ধতিতে তৈরি মাল্টি স্টেজ ম্যালেরিয়া ভ্যাকসিনটির নাম কি? মাল্টি স্টেজ কেন? কারণ ম্যালেরিয়া তোমরা জানো একটি প্যারাসাইট। হ্যাঁ, পরে আসছি। আইসিএমআর এর তরফ থেকে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এর তরফ থেকে ডেভেলপ করা হয়েছে মাল্টি স্টেজ ম্যালেরিয়া ভ্যাকসিন, যার নাম হচ্ছে অ্যাডফ্যালসিভ্যাক্স। এটা আইসিএমআর এর রিজিয়নাল মেডিকেল রিসার্চ সেন্টার ভুবনেশ্বর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যালেরিয়া রিসার্চ ইন পার্টনারশিপ তৈরি করেছে। এখানে অন্যান্য যে ম্যালেরিয়ার যে ভ্যাকসিন গুলো আছে, তারা যে প্যারাসাইট আছে ম্যালেরিয়ার, প্লাজমোডিয়াম, যে ম্যালেরিয়ার যে প্যারাসাইটটা, তার যে লাইফ সাইকেল, সেই লাইফ সাইকেলের একটা স্টেজেই মেনলি এফেক্ট করতো। কিন্তু দিস ইজ আ মাল্টি স্টেজ ভ্যাকসিন, যারা কিনা ওই প্যারাসাইটের দুটো স্টেজকে এফেক্ট করে প্যারাসাইটের লাইফ সাইকেলে। সেটা হচ্ছে পি এরিথ্রোসাইট, যেটা লিভারে এফেক্ট করে, অ্যান্ড স্টেজকে এফেক্ট করছে, এবং ট্রান্সমিশন স্টেজকেও কিন্তু এফেক্ট করছে। সেই কারণে এটাকে মাল্টি স্টেজ বলা হচ্ছে। এই প্রি এরিথ্রোসাইট ট্রান্সমিশন তোমরা আশা করি ক্লাস 12 অবধি যারা যারা বায়োলজি পড়েছো, ম্যালেরিয়ার লাইফ সাইকেল খুব ডিটেলে আমাদের পড়তে হয়, তো তোমরা জানবে এগুলো। So last, now which country will build the Middle East first integrated green ship recycling facility? This is the last question for today. কোন দেশ মিডল ইস্টের প্রথম ইন্টিগ্রেটেড গ্রিন শিপ রিসাইক্লিং ফ্যাসিলিটি তৈরি করতে চলেছে? দ্যাট ইজ ওমান। ওমান রিসেন্টলি প্ল্যান করছে যে তারা মিডল ইস্টের প্রথম ইন্টিগ্রেটেড গ্রিন শিপ রিসাইক্লিং ফ্যাসিলিটি তৈরি করবে, এবং ওমান সালতানাতের 2025-এর মধ্যে নেট জিরো এমিশন গোল কিন্তু এটার দ্বারা তারা অ্যাচিভ করার চেষ্টা করছে। এটা ইন্টারন্যাশনাল যে রেগুলেটরি প্রেসার আছে শিপিং কোম্পানিজ গুলির উপর, যেটা প্রেসারাইজ করছে যে এনভায়রনমেন্টালি রেসপন্সিবল থাকতে হবে শিপিং কোম্পানিগুলোকে, সেটা কোথাও না কোথাও কিন্তু মানার জন্যই ওমানের এই ডিসিশন। সো দিস ইজ অল, যে এটা তৈরি করা হবে। ঠিক আছে। সো দিস ইজ অল ফর টুডে। আমাদের সম্পূর্ণ ব্যাচ শুধুমাত্র 99 টাকাতে
এখন যারা নেবে তারা 14ই এপ্রিল 2026 অব্দি ব্যাচটা অ্যাভেল করতে পারবে। তবে এইটুকুনি বলতে পারি 99 টাকায় যেখানে তোমরা এক প্লেট বিরিয়ানি অব্দি পাবে না, সেখানে তোমরা একটা ফুল কোর্স পাচ্ছ, যেখানে WBCS জাস্ট তোমাদের আজকে নোটিফিকেশন বেরিয়েছে, WBSSC গ্রুপ সিডি, SSC NTPC এর জন্য বেস্ট কোয়ালিটির গাইডেন্স পাবে। এছাড়া প্র্যাকটিস সেট আমরা এখন আপলোড করিনি, প্র্যাকটিস সেট পাবে এবং আদার সমস্ত ডাউট ক্লিয়ারিং ক্লাসের সমস্ত কিছু। এবং আমি এটুকুনি গ্যারান্টি দিয়ে বলতে পারি 99 রুপিজে আমরা যা গাইডেন্স তোমাদের দিয়ে থাকি সেটা কেউ 9900 রুপিসেও দেয় না। সো দিস ইজ অল অনলাইনে যেটুকুনি বলে দিলাম। সো এই কোর্সটা অ্যাভেল করতে হলে এক্ষুনি তোমরা কিন্তু ভিডিওর লিংকে ডেসক্রিপশনে যে লিংকটা দেওয়া আছে সেখানে ক্লিক করে জয়েন করতে হবে। আর এই ক্লাসের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যেটার লিংক ওই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। তো দিস ইজ অল ফর টুডে। আগামীকাল আমরা নেক্সট মানে 22 আর 23 সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু আপলোড আমি করে দেবো। থ্যাংক ইউ, বাই।